আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। তার ভাষায়, আলোচনার পরিবেশ তৈরির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরান ওমানের মধ্যে হরমুজ প্রণালীর জন্য নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা এগোলেও তাৎক্ষণিকভাবে প্রণালী খুলে দেওয়ার নিশ্চয়তা নেই। হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানও কঠোর। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, জলপথটি পুনরায় পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ বন্ধ করতে হবে, সামরিক চাপ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো পদক্ষেপ নিতে হবে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ইরান আরও চায়, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তার নিরাপত্তা ও নিয়ন্ত্রণের ভূমিকা নিশ্চিত করা হোক। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের জিজান প্রদেশের সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই হামলা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে হরমুজ পুনরায় খুলতে ইরানের কঠোর শর্ত এবং উপসাগরীয় অঞ্চলে অব্যাহত হামলা একটি সমঝোতায় পৌঁছানোর পথকে আরও জটিল করে তুলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত সব শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। শনিবার ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলখাদর হরমুজ খুলে দেওয়ার জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইরান ও তার মিত্র লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন বন্ধ, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়া। আজ আইআরজিসি বলেছে, শত্রুপক্ষ ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ বন্ধ রাখাই তাদের কৌশল। বাহিনীটি বলেছে, প্রণালীটি এখন তাদের কাছে শুধু একটি নৌপথ নয়, বরং যুদ্ধের ময়দান। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি অংশের তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে এর উপর দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান এমন কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলোকে তারা নিজেদের নির্ধারিত রুট এড়িয়ে চলার অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজের জাহাজ চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। তবে তিনি স্পষ্ট করেছেন, প্রণালী পুনরায় খুলে দেয়া নির্ভর করবে অন্যান্য শর্ত এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের উপর। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চলছে এমন দাবি নাকচ করে দিয়ে বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে শুধু বার্তা আদান প্রদান হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত হরমুজে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এডনক এর একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে। ওমানও জাহাজে ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে এবং হরমুজের নৌ চলাচল নিয়ে চলমান আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় ভবিষ্যতে মিশরও যুক্ত হতে পারে। পাকিস্তান জানিয়েছে, এই চুক্তির আওতায় কোনো এক সদস্যের ওপর হামলা হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচিত হবে। এর লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করা। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। সিরিয়ার উপকূলীয় প্রদেশ তার্তুস থেকে লেবাননে অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল, রকেট চালিত গ্রেনেড বা আরপিজির রাউন্ড, অস্ত্র সংরক্ষণের সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ। এসব অস্ত্র লেবাননে পাচারের জন্য প্রস্তুত করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চালানটির প্রকৃত গন্তব্য বা কার কাছে অস্ত্রগুলো পৌঁছানোর কথা ছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেটিও স্পষ্ট করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে জুলাই মাসেও সিরিয়ার নিরাপত্তা বাহিনী ইরাক সীমান্ত দিয়ে দেশে প্রবেশের আগেই একটি বড় অস্ত্রের চালান
চালান আটকে দেয়। তখন দামেস্ক জানিয়েছিল দেশের সীমান্ত সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সিরিয়ার ভূখণ্ডকে অস্ত্র পাচারের করিডোর কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হুমকি সৃষ্টির ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না বলেও সতর্ক করেছিল সরকার। সিরিয়ার এই অবস্থান দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলের নীতির সঙ্গে বড় ধরনের পার্থক্য তৈরি করেছে। ওই সময়ে ইরান থেকে লেবাননের হিজবুল্লার কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে সিরিয়ার ভূখণ্ড গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ ছিল। ইসরায়েল ও আসাদ আমলে সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট অস্ত্রভাণ্ডার, সামরিক স্থাপনা এবং সরবরাহ পথে বহুবার বিমান হামলা চালিয়েছে। নতুন সিরীয় সরকার এখন দেশটির দীর্ঘ ও দুর্গম সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করছে। বিশেষ করে লেবানন ও ইরাক সীমান্তে অস্ত্র পাচার সহ অবৈধ আন্তঃসীমান্ত কর্মকাণ্ড ঠেকানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ ও সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র বিলুপ্ত না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইসরায়েল 15 দফার নথিটি প্রত্যাখ্যান করছে। তার ভাষায়, হামাস প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে কোনো ধরনের প্রত্যাহার করবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের লক্ষ্য শুধু হামাসের সামরিক সক্ষমতা সীমিত করা নয়, বরং সংগঠনটির প্রকৃত বিলুপ্তি নিশ্চিত করা। এক্ষেত্রে কোনো ধরনের প্রতীকী বা নামমাত্র পদক্ষেপকে গ্রহণ করবে না ইসরায়েল। নেতানিয়াহুর ভাষায়, তারা হামাসের বাস্তব বিলুপ্তি চায়, কাল্পনিক বিলুপ্তি নয়। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে এবং ওয়াশিংটনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের কিছু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও অন্য কিছু প্রস্তাবে তারা একমত নয়। নেতানিয়াহুর এই অবস্থান গাজা সংকট সমাধানে নতুন করে জটিলতা তৈরি করতে পারে, কারণ ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় যুদ্ধবিরতি, গাজা পুনর্গঠন এবং ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে একটি কাঠামো তৈরির চেষ্টা রয়েছে। অন্যদিকে হামাসের নিরস্ত্রীকরণকে ইসরায়েল তাদের প্রধান শর্ত হিসেবে ধরে রেখেছে। ফলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যেও মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। এখন আলোচনার মাধ্যমে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারে, সেটি পরিস্থিতির পরবর্তী গতিপথ নির্ধারণ করবে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আজ দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল সোমবারের সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। ভারতীয় হাইকমিশনার বলেন, আমার মনে হচ্ছে যদি দুই নেতার আলোচনা হয় তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই, সব ইতিবাচক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।